তোমরা শুনতে পাচ্ছ এখন? জি স্যার, পাচ্ছি স্যার। হ্যাঁ, এখন আমি এই যে ক্লাস শুরু করছি। তোমাদের আমি একটা ক্লাস হইতে নিলাম মনে হয়। তাই না? হ্যালো, হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। তোমাদের একটা ক্লাস হইতে নিয়েছে নাকি? জি স্যার। ও, অনেকে কথা বললে বোঝা যাচ্ছে না। যাই হোক, এইটা সেকেন্ড ক্লাস, সেকেন্ড লেকচার। আমি যেটা বলেছি দেখতে পাচ্ছ স্লাইড? হ্যাঁ, তাহলে আমরা সেকশন বেতে আমরা 3টা লেকচার শেষ করেছি, যদিও ওদেরও মনে হয় একটা ক্লাস নিতে পারিনি। এখন তোমাদের সেকেন্ড লেকচার। আমি বেশিক্ষণ সময় নেব না, 1 ঘন্টার মধ্যে শেষ করে দেবো এই লেকচারটা। এটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ ট্রান্সপোর্টেশন সিস্টেম এন্ড ট্রান্সপোর্টেশন ইন বাংলাদেশ, অর্থাৎ আগে থেকে কিভাবে ট্রান্সপোর্টেশন সিস্টেমটা ডেভেলপ হয়েছে সেটা একটু জানাবো, তারপর বাংলাদেশে কি অবস্থায় আছে সেটা জানাবো। আগে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম। এগুলো আমি প্রথম স্লাইডেই তোমাদের প্রথম এর উপরে দেখিয়েছিলাম, মানে প্রথম ইন্ট্রোডাকশন ক্লাসেই দেখিয়েছিলাম। তোমরা জানো পৃথিবীতে মেইনলি 4টা ক্লাসিফিকেশন সিস্টেম ইয়া ট্রান্সপোর্টেশন সিস্টেম আছে। একটা হচ্ছে রোডওয়ে বা হাইওয়ে, আরেকটা রেলওয়ে, আরেকটা এয়ারওয়ে, আরেকটা কি ওয়াটারওয়ে। এই 4টা তো জানো সবাই, একটু রেসপন্স করবে কেউ। এই যে রেলওয়ে, ওয়াটারওয়েজ, আরেকটা হচ্ছে এয়ারওয়েজ। এই 4টার মানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তোমরা সবাই বুঝতে পারো বা অনেকেই জানো। আমি জাস্ট এখানে কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখেছি, আর কিছুই না। আর এই লেকচারটা আসলে তোমরা ইয়েতে পাবে না, বইতে গুছিয়ে পাবে না। আমি তোমাদের একটা লেকচার ইমেইলে পাঠিয়েছি মনে হয়, প্রথম লেকচারটা পেয়েছো? হ্যালো, কেউ তো রেসপন্স করো না। হ্যালো, জি স্যার। আরে আমি তো কন্টিনিউ করতে পারি না তোমাদের রেসপন্স না পেলে। তোমরা সবাই যদি এদিক ওদিক থাকো তাহলে শুধু তো মোবাইল খোলা রেখে লাভ নাই। স্যার আমরা আছি স্যার। আসো যে উত্তর দিতে হবে না, আমি ক্লাস কন্টিনিউ করতে হলে। ঠিক আছে, যাই হোক। জি স্যার। রোডওয়ে তোমরা ভালো করে জানো, হাইওয়ে বা রোডওয়ে। রোডওয়ে বলতে ঘরের দরজা থেকে বের হওয়া থেকে এটা রোডওয়ে। আমরা হাইওয়ে একটা ব্যাপক করতে বলি, কিন্তু হেঁটে চলে গেলেও এটা একটা রোডওয়ে। আমরা ফুটপাথ হিসাবেও বলি, এটাও একটা রোড। আগেকার দিনে তো ফুটপাথই ছিল। তো সুতরাং রোডওয়ে হচ্ছে ডোর টু ডোর সার্ভিস, এবং সবার জন্য এটা। এটা যারা পাহাড়ে থাকে, দুর্গম এরিয়াতে থাকে, আজকাল অনেক আন্দামান দ্বীপপুঞ্জে বা এরকম ওই যে আমাজন যে ইয়ে আছে, ফরেস্ট আছে, ওখানেও একই অবস্থা। একজনের সাথে একজন যোগাযোগ করতে পারলে অন্তত রোডওয়ে দরকার। অ্যাডভান্স হলে স্ট্রিট, রোডওয়ে, হাইওয়ে আমরা যাই বলি না কেন। তাহলে এটাই হচ্ছে আদি থেকে
এখন পর্যন্ত সবার জন্য। এখন যে যতই ইয়ে হোক, কিন্তু এক ঘর থেকে আরেক ঘরে যেতে হলেও একটা রোডওয়ে দরকার। আর এয়ারওয়ের জন্য এখন একটা এয়ারপোর্ট দরকার, রানওয়ে দরকার। এইগুলো তো সবসময় সব জায়গায় হইতে পারে না। আর রোডওয়ে মানে হচ্ছে তুমি একটা সাইকেল চালাইলেও, একটা হেঁটে গেল, তোমার রোডওয়ে দরকার, এবং যে কোনো পথ দিয়ে তুমি তোমার অ্যাক্সেস আছে। এই জন্য বলা হচ্ছে ট্রান্সপোর্টেশন বাই রোড ইজ অনলি মোড হুইচ কুড গিভ ম্যাক্সিমাম সার্ভিস টু ওয়ান অ্যান্ড অল। আর অন্য তিনটা মোড কিন্তু আরো অনেক আছে। আমরা মেইন এই 4টার কথা বলছি, আরো অনেক ধরনের মোড আছে। এই যে আমরা মোবাইলে কথা বলছি, অনলাইনে লেখাপড়া, ওইটাও একটা ট্রান্সপোর্টেশন মোড। আমাদের কথাবার্তাগুলো ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে। এটা একটা সিস্টেমের মাধ্যমে, এমনি এমনি যাচ্ছে না। এখানে কোনো মেকানিজম আছে, কিছু ইনস্ট্রুমেন্ট আছে, এগুলো একটা ট্রান্সপোর্টেশন মোড। কিন্তু আমরা সচরাচর যে 4টা মোড বলি, আদি থেকেই আছে। মেইনলি রোডওয়ে হচ্ছে সবচেয়ে আদি, তারপর হচ্ছে ওয়াটারওয়ে, তারপর বলতে পারো রেলওয়ে, তারপর বলতে পারো এয়ারওয়ে। এরপরে সিভিলাইজেশনের সাথে সাথে অনেক ওয়ে বের হয়েছে, আমরা পরে ওগুলো আবার আলাপ করব। এই জন্য এই অন্যান্য মোডগুলো এই রোডের উপর ডিপেন্ডেন্ট, রোডওয়ের উপর, তাই না? তুমি যদি ট্রেন স্টেশনে যেতে চাও, কিভাবে যাবে? তোমার ঘরের দরজা থেকে তো ট্রেন লাইন নাই, আছে রোড। এই রোড দিয়ে ট্রেন স্টেশনে যেতে হবে। আর এই মোডই, অর্থাৎ হাইওয়ে মোড, ক্যান প্রোভাইড ইন্ডিপেন্ডেন্ট ফ্যাসিলিটি। এই হাইওয়ে মোডই একমাত্র ইন্ডিপেন্ডেন্ট ফ্যাসিলিটি প্রোভাইড করতে পারে। The road network is therefore needed not only to serve as feeder system for other modes of transportation, অর্থাৎ রোডওয়েটা অন্যান্য যে সমস্ত ট্রান্সপোর্টেশন মোড আছে ওগুলোর জন্য কি হিসাবে কাজ করলো? ফিডার হিসাবে। ফিডার মানে কি? ফিডার মানে, তোমরা ছোটকালে ফিডার সবাই খেয়েছো। ফিডার মানে খাওয়ানো, মানে রোডই হচ্ছে অন্য এদেরকে খাওয়ায়। কিভাবে? তুমি রোডওয়ে দিয়ে যদি এয়ারপোর্টে যেতে না পারো, তাহলে এয়ারপোর্ট অচল। তুমি যদি জাহাজ ঘাটে যেতে না পারো, সদর ঘাটে যেতে না পারো, সেই ফেরিও অচল, জাহাজও অচল। অনুরূপভাবে রেল স্টেশনের কথা চিন্তা করো। তাহলে একমাত্র রোড দিয়েই অন্যদের খাওয়ানো হয়। আর কিন্তু রোড নিজে নিজেই চলতে পারে। রোড ছাড়া অন্যগুলো অচল, কিন্তু অন্যগুলো ছাড়া রোড নিজেদের মধ্যে সংযোগ স্থাপন করতে পারে। এবার দেখো রেলওয়ে। রেলওয়ে সে লঙ্গার ডিস্টেন্সের জন্য খুবই ভালো, এবং এট এ টাইম অনেক লোক ক্যারি করতে পারে। আর দেশের জন্য এটা একটা আর্টারি, অর্থাৎ একটা মেইন ট্রান্সপোর্টেশন সিস্টেম হিসেবে কাজ করে। এক জায়গা থেকে আরেক জায়গায় ডিস্ট্রিবিউশনে, পিপল অ্যান্ড গুডস ডিস্ট্রিবিউশনে বড় ভূমিকা রাখে, এট এ টাইম অনেক কিছু নিয়ে। ওয়াটারওয়ে হচ্ছে যে সমস্ত মোট 4টার কথা বললাম মেইন, এগুলোর মধ্যে সবচেয়ে স্লোয়েস্ট মোড। আর কিন্তু এখানে আবার এনার্জি লস, এই এনার্জি কনজাম্পশন সবচেয়ে কম। এই জন্য বলা হচ্ছে স্লোয়েস্ট অ্যামং দ্য 4 মোডস, বাট দিস মোড নিড মিনিমাম এনার্জি টু হাউল, অর্থাৎ চলতে মিনিমাম এনার্জি হয়। The transportation by water is possible between the ports, on the sea routes, or along the rivers
or canal where inland transportation facility are available. শুধুমাত্র পানির মধ্যে যে যোগাযোগ আছে এদের মধ্যে এটা সম্ভব। তারপরও আগেকার দিনে বড় বড় জিওগ্রাফিক্যাল ফ্রিকশন যেগুলো, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে প্রধান বাধা ছিল ওয়াটারওয়ে। এই ওয়াটারওয়ে কিভাবে এই দিক থেকে ওই দিকে পার হবে? প্রথমে ছিল বেলা, বেলার কনসেপ্ট থেকে নৌকা, নৌকার কনসেপ্ট থেকে আস্তে আস্তে লঞ্চ, তারপর জাহাজ, বিরাট বিরাট এগুলা হয়েছে। যেটা টাইটানিক নাম শুনেছ? শুনো নাই? টাইটানিক যেটা হয়েছিল এর প্রথম দিনে এই টাইটানিকের কি হয়েছিল জানো? কেউ জানো না? টাইটানিক সিনেমাটা দেখেছো? হ্যাঁ হ্যাঁ, ওই টাইটানিক বড় জাহাজ ছিল, কিন্তু প্রথম দিনে মানে প্রথম জার্নিতেই তার অ্যাক্সিডেন্ট হয়ে অনেক লোক সহ মারা গিয়েছিল। আজ থেকে প্রায় 100 বছর আগে। এটা কত 1903 সনে না কোন সনে মনে হয়, আমারও ঠিক মনে নেই। যাই হোক, এয়ারওয়ে, এতগুলো ওয়ের মধ্যে সবচেয়ে ফাস্টেস্ট কোনটা? এয়ারওয়ে। তবে আজকাল বলতে পারো, এমনি যদি সব মোড গুলো চিন্তা করি, সবচেয়ে ফাস্টেস্ট কোনটা? ইন্টারনেট বা এই যে অনলাইন, আমরা যে হোয়াটসঅ্যাপ, এই যে বিভিন্ন ইয়াহু, ওইগুলো দিয়ে স্কাইপি দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় সেকেন্ডের মধ্যে কানেকশন পেয়ে যাচ্ছে। এগুলো ট্রান্সপোর্টেশন মোড, এগুলো ফাস্টেস্ট। কিন্তু লোকজনের কাছে এই চারটা হচ্ছে বহুল পরিচিত, আর এগুলো দিয়েই মানুষের শুধু কথাবার্তায় জীবনের সলিউশন হয় না। জীবনে চলতে হলে এই চারটাকেই কাজে লাগাতে হয়। এই চারটার মধ্যে এয়ারওয়ে হচ্ছে ফাস্টেস্ট। তুমি এখন বাড়িতে বসে লেকচার শুনছো, এইখান থেকে চিটাগাং থেকে ওখানে যেতে হলে তুমি এয়ারওয়ে দিয়ে যাওয়ার সুযোগ থাকলে ওইটাই ফাস্টেস্ট। এইটার কিন্তু মেইন দুটা ডিসঅ্যাডভান্টেজ আছে। এটা ফাস্টেস্ট হলে কি হবে? দুটো ডিসঅ্যাডভান্টেজ কি? একটা হচ্ছে এটাতে এনার্জি খরচ বেশি হয়, টাকা কষ্ট বেশি, প্লাস একবার যদি অসুবিধায় পড়ে মানে লাইফ রিস্ক হয়ে যায়। লাইফ রিস্ক কি? অ্যাক্সিডেন্ট করলে অলমোস্ট 100%-ই লাইফ শেষ হয়ে যায়। কিছুদিন আগে কোন জায়গার একটা কি গাম্বিয়ানা কোথাকার একটা এয়ারক্রাফট ধ্বংস হয়ে 7 জন ছিল, সবাই মারা গেছে। আর আমেরিকাতে একটা 248 জন ছিল, আবার সবাই বেঁচে গেছে। কিভাবে? একটা ইঞ্জিনে আঙুল লাগার সাথে সাথে তারা জরুরি অবতরণ করে বেঁচে গেছে। কিন্তু গাম্বিয়ার যেটা, সেটা তাও আগুন লেগেছিল, কিন্তু অবতরণ করতে পারে নাই, মারা গেছে সবাই। ওটা ছিল আর্মিদের, আর এটা ছিল প্যাসেঞ্জার ফ্লাইট। এয়ারে এইটাই অসুবিধা, কোনো কারণে একবার দুর্ঘটনা হলে বাঁচার সম্ভাবনা থাকে না। এই পৃথিবীতে অনেক হিস্ট্রি আছে, এয়ারক্রাফট নিখোঁজ হয়ে গেছে, পুরো এয়ারক্রাফট সহ এখনো খোঁজ পাই নাই, অনেক এয়ারক্রাফট আছে। যাই হোক, আমরা চারটার মোটামুটি একটু আলোচনা দেখলাম। এরপরে আসো কন্ট্রিবিউশনস অফ ট্রান্সপোর্টেশন। অর্থাৎ এই ট্রান্সপোর্টেশন সিস্টেমে আমাদের লাইফে বা আমাদের সোশিয়াল লাইফে বা আমাদের অ্যাডভান্সমেন্টের জন্য এদের কন্ট্রিবিউশন কি, এগুলো তোমরা ইজিলি বুঝতে পারো। আমি সংক্ষেপে লিখি, contributes to the economical
অর্থনৈতিকভাবে, ইন্ডাস্ট্রিয়াল, সোশিয়াল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট অ্যান্ড সেফটি অ্যাসপেক্টস। ট্রান্সপোর্টেশন যে দেশে যত উন্নত, অর্থাৎ ট্রান্সপোর্টেশন নেটওয়ার্কটা, সেই দেশ তত আর্থিকভাবে উন্নত। আর তোমরা যদি চিন্তা করো, রোড নেটওয়ার্ক ভালো হলে ওই দেশে ইন্ডাস্ট্রিও ভালো থাকে, সোশিয়াল অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্টও তারা মোটামুটি সাম্যতা বজায় থাকে এক এক এলাকার সাথে আরেক এলাকার। সেফটি অ্যাসপেক্টস মানে কি? নিজের দেশকে রক্ষা করার জন্য ট্রান্সপোর্টেশন সিস্টেম খুবই ভালো, জরুরি। এই জন্যই তোমরা শুনছো গত বছর থেকে চীন আর ইন্ডিয়ার মধ্যে গোলমাল যাচ্ছে। তাদের মধ্যে এরা গোলমালের শুরু থেকেই আগে রোড তৈরি করতে শুরু করেছে, ওখানে এয়ারপোর্ট তৈরি করতে শুরু করেছে। কারণ কি? তাদের যদি যুদ্ধ লেগে যায়, প্রথম দরকার সৈন্য সরবরাহ, খাবার সরবরাহ এবং কুইক যে কোনো কমিউনিকেশনের জন্য। এই জন্য সেফটি অ্যাসপেক্টস এটা খুবই ইম্পর্টেন্ট এক এক দেশের সেফটির জন্য, যার যার নিজের দেশের। তাহলে আমি এইগুলো পয়েন্টগুলো এখানে একটু লিখেছি, দেখো। ইকোনমিক্যাল কিভাবে ডেভেলপমেন্ট করে একটা দেশকে রোড ট্রান্সপোর্টেশনে বা বিভিন্ন যে কোনো ট্রান্সপোর্টেশনে। ইকোনমিক ডেভেলপমেন্ট অফ এনি রিজিয়ন, সিন্স এভরি কমোডিটি, কমোডিটি কি? পণ্য। হ্যাঁ, পণ্য। এটা যে কোনো ধরনের পণ্য হইতে পারে, খাবার দাবার, বস্ত্র, ওষুধ, এই যে যুদ্ধের সরঞ্জাম, সৈন্য পাঠানো, এগুলো সবকিছু, এভরি কমোডিটি প্রডিউসড, whether it is food, clothing, industrial products or medicine, needs transport. Transport প্রয়োজন হয় কি জন্যে? all stages from production to distribution. প্রোডাকশন থেকে ডিস্ট্রিবিউশন, মানে আমি প্রোডাকশন করে এক জায়গায় বসে থাকলে হবে না, ওখান থেকে ডিস্ট্রিবিউট করতে না পারলে এই প্রোডাকশন করে লাভ কি? তোমরা জানো যে মাঝে মাঝে পেপারে আসে উত্তরবঙ্গে এমন দিনে আলু উৎপন্ন হচ্ছে, আলু যদি ঠিক মতো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে না পারে, এগুলো তখন ডিস্ট্রিবিউট করার লোক পায় না, এবার দাম কমে গিয়ে কেজি প্রতি 1 টাকাও, তারা শেষ পর্যন্ত পরিশ্রম আর খরচে যখন হয় না, তখন এগুলো রাস্তায় ফেলে দেয়। গত বছর প্যান্ডামিকের সময়ে দুধ প্রোডাকশন করে রাস্তায় ফেলে দিয়েছে, তোমরা পেপারে পেয়েছিল। তো সুতরাং রোড সিস্টেম থাকতো, ট্রান্সপোর্টেশন সিস্টেম থাকতো, তাহলে ওগুলো অয়েল ডিস্ট্রিবিউটেড হইতো এবং দামও পেত। এই কারণে রোড দরকার। ইন প্রোডাকশন স্টেজ, এই যে প্রোডাকশন টু ডিস্ট্রিবিউশন বললাম না, প্রোডাকশন স্টেজে কি করতে হবে? মনে করো তোমার এখানে একটা ফ্যাক্টরি আছে, তো ফ্যাক্টরিতে এমনি এমনি চলবে না। কিসের ফ্যাক্টরি? মনে করো কাগজের মিল আছে, পেপার মিল, তাহলে ওখানে কাঁচামাল আনতে হবে। এর কাঁচামাল কি? গাছ, বাঁশ, পাট, এগুলো আনতে গেলে রোড লাগবে না, আর এক মুঠ করে হাতে করে আনলে তো হবে না। একটা মিলে ডেইলি হাজার হাজার টন কাঁচামাল লাগবে। কাঁচামাল বলতে বোঝানো হয় র ম্যাটেরিয়াল, অর্থাৎ এখানে পেপার তৈরি করতে যা যা র ম্যাটেরিয়াল লাগবে এগুলো আনতে রোড লাগবে। এবার ডিস্ট্রিবিউশন স্টেজে, ডিস্ট্রিবিউশন মানে কি? আমি প্রোডাকশন করলাম, এই যে একটু আগে যে বললাম প্রোডাকশন করলাম, প্রোডাকশন স্টেজ থেকে ডিস্ট্রিবিউশনে পাঠাতে হবে। অর্থাৎ প্রথম এজেন্টের কাছে, হোলসেলার, তারপর ওখান থেকে কোথায় যাবে? এজেন্টের কাছে,
বা দোকানদারের কাছে, দোকান থেকে রিটেইলারের কাছে। এগুলোই এখানে বলা আছে, তোমরা দেখতে পারো। আমি এটা তোমাদের ইমেইলে দিয়ে দেব, এটা দিয়েছি কিনা সেকশন বি কে জিজ্ঞেস করতে পারো। ট্রান্সপোর্টেশন ইজ রিকোয়ার্ড ফ্রম দ্য প্রোডাকশন সেন্টার্স, যেমন ফার্মস, ফ্যাক্টরিজ, টু দ্য মার্কেটিং প্লেস and later to the retailers, মানে খুচরা বিক্রেতার কাছে, and finally to the consumers, কনজিউমার মানে যারা ভোক্তা, ভোক্তা মানে আমাদের মতো যারা কিনে খায়, তাদের কাছে পৌঁছতে হবে। তাহলে এগুলোর জন্য রোড দরকার। আর সেফটি স্টেজ, সেফটি স্টেজে কি হয়, ওই যে একটু আগে বলেছিলাম, ট্রান্সপোর্টেশন ইজ এসেনশিয়াল ফর strategic movement in emergency for defense of the country and to maintain better law and order, নিজের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য আর অন্য দেশের সাথে শান্তি বজায় রাখার জন্য, অন্য দেশের সাথে প্রয়োজনে ঠেক্কা দেওয়ার জন্য আমাদের ট্রান্সপোর্টেশন সিস্টেম খুব ভালো রাখতে হবে। বর্ডার সাইডে যেমন থাকতে হবে, এয়ার ট্রান্সপোর্টেশনও ভালো থাকতে হবে। এই জন্য আজকাল এই যে হেলিকপ্টারে বেশিরভাগ যাতায়াত করে, এটা একটা সুবিধাজনক জায়গা, একটু বড় হলো বড় খোলা জায়গায় যে কোনো জায়গায় নিতে পারে। হেলিপ্যাড প্রয়োজন হয়, হেলিপ্যাড না হলো নামার সুযোগ থাকে যদি খোলা জায়গা থাকে। আর গ্রামীণ এরিয়া ডেভেলপমেন্টের জন্য, অনগ্রসর এরিয়া ডেভেলপমেন্টের জন্য, রুরাল ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট ইন ট্রান্সপোর্টেশন ইন রুরাল এরিয়াস, there could be faster development in agricultural, cottage industries, education, health care, etc. আগে আমি আজ থেকে 30 বছর আগে বান্দরবন গিয়েছিলাম একবার, তখন ওখানে যে চিত্র, এখনকার চিত্র সম্পূর্ণ আলাদা। রাঙামাটি, খাগড়াছড়ি এগুলো ছিল আগে অনগ্রসর ইয়ের মতো। ওদিকে বিভিন্ন সরকার এসে ওদিকে রোড ট্রান্সপোর্টেশন খুব ডেভেলপ করেছে, এবং বর্তমান সরকার এসে কি করেছে, ওখানে এই যে অনলাইনের ব্যবস্থা করছে, রোড ইন্টারনেট কানেকশন দিয়েছে, আগে ওখানে কানেকশন ছিল না, যে কারণে ওখানে এখন বেশ উন্নত, লেখাপড়ায় উন্নত, হেলথ আরো শিক্ষা দীক্ষায় তারা বেশ উন্নত হয়েছে। এই কারণেই ট্রান্সপোর্টেশন হচ্ছে যে কোনো উন্নতির, যে কোনো জায়গার, যে কোনো এরিয়া, যে কোনো ডিস্ট্রিক্টের, যে কোনো দেশের প্রথম সত্য হচ্ছে ট্রান্সপোর্টেশন ভালো থাকতে হবে। মেইনলি রোড নেটওয়ার্ক, রোড নেটওয়ার্ক ভালো থাকলে ডিস্ট্রিবিউশনের সুবিধা, তাইলে ওই দেশের একটা সাম্যতা থাকে, এরিয়া থেকে এরিয়ার একটা ইউনিফর্মিটি বজায় থাকে। যাই হোক, এটা ইম্পর্টেন্ট। আমি যা বলে যাচ্ছি এগুলো তোমাদের যেমন খেয়াল রাখতে হবে, তেমন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখানে অনেক সময় পরীক্ষায় আসে, what are the main contributions of transportation system, explain them। এই যে এই পৃষ্ঠায় যা বলেছি এগুলো বলতে পারলেই মোটামুটি যথেষ্ট। বইতে আরো বড় বড় করে আছে, এক্সপ্লেনেশন আছে বেশি। যাই হোক, এখন রোড ট্রান্সপোর্টের ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? এই রোড ট্রান্সপোর্টেশন হচ্ছে মানুষের নিয়ারেস্ট। এই যে তোমাকে লেকচারের প্রথমেই বলেছে, একটা রোড ঘর থেকে বের হতে তোমার রোড দরকার, এবং দৈনন্দিন এটা নিত্য দিনের একটা বস্তু হিসাবে তুমি খাওয়া দাওয়া না করে পরে থাকতে পারো, কিন্তু যদি এগুলো করার জন্য বের হতে হয় তাহলে রোডই দরকার। তোমার কাজের বের জন্য বের হতে হলে রোড দরকার। এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে প্রথমে রোডের দরকার। রোড ছাড়া কোনো অন্য কিছুতে পৌঁছানো যায় না।
সেই জন্যই এখানে আবার কথাটা বলা হচ্ছে, ইট প্রোভাইডস ডোর টু ডোর সার্ভিস, ইট গিভস ম্যাক্সিমাম ফ্যাসিলিটিস, ফ্লেক্সিবিলিটিস ফর ট্রাভেল উইথ রেফারেন্স টু রুট, যে কোনো দিকে তুমি যেতে পারো, ডিরেকশন, টাইম অ্যান্ড স্পিড অফ ট্রাভেল। তুমি রোড থাকলে যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে বের হতে পারো, কিন্তু ট্রেনে স্টেশনে গিয়ে টাইম ছাড়া তুমি বের হতে পারবে না, এয়ারপোর্টে গিয়ে প্লেনের টাইম ছাড়া তুমি বের হতে পারবে না, আর অনুরূপভাবে সদরঘাটে গিয়ে জাহাজে উঠতে হলে ওদেরও টাইম আছে। তাহলে প্রত্যেকের একটা টাইম আছে, কিন্তু রোড হয়ে তুমি ইচ্ছা করলে সারাদিন ভর হাঁটতে পারো, সাইকেল চালাইতে পারো, নিজের গাড়ি থাকলে যেতে পারো, আসতে পারো। এই জন্যই রোড সব চেয়ে বেশি ফ্লেক্সিবিলিটি দিচ্ছে, আর যে কোনো গাড়ি দিয়ে তুমি যেতে পারছো। আর আগেও বলেছি, ইট সার্ভস এজ ফিডার সিস্টেম ফর আদার মোডস অফ ট্রান্সপোর্টেশন। ফিডার সিস্টেম তো বুঝতে পেরেছো, অন্য ট্রান্সপোর্টেশন মোড গুলোর জন্য এ যতক্ষণ নিয়ে ওখানে দেবে না ততক্ষণ পর্যন্ত ওদের স্যাটিসফাই হবে না। তুমি রেল স্টেশনে একটা করলে তো হবে না, রেল স্টেশনে পৌঁছার জন্য ওখানে রাস্তা লাগবে। এয়ারপোর্ট করলে হবে না, শুধু এয়ারপোর্টে পৌঁছার জন্য রাস্তা লাগবে। তারপর সদরঘাট করলেও হবে না, ওখানেও একটা রাস্তা দিতে হবে। এবং সব সি পোর্ট আর রিভার পোর্ট যেগুলো আছে সব জায়গায় একটা সদরঘাট থাকে, কারণ আগেকার দিনে এই সদরঘাটই ছিল মেইন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার প্রধান মাধ্যম। কারণ আগে ব্রিজ তৈরি করার টেকনোলজি ছিল না, ব্রিজ তৈরি করার পর থেকেই জাহাজের উপর কিছুটা নির্ভরশীল কমেছে। আমরা ছোটকালেও দেখেছি, আমাদের গ্রাম থেকে লোকেরা হজে যাইতো জাহাজে করে, তখন প্লেন ছিল না, প্লেনের অয়েল ডিস্ট্রিবিউটর ছিল না, প্লেনে যাওয়া হতো না। কারো এরপরও আরো কিছু বৈশিষ্ট্য এগুলো বইতে আছে, যেগুলো লিখেছি আমি। ইট মে প্রোভাইড ইন্ডিপেন্ডেন্ট ফ্যাসিলিটি, অয়েল প্ল্যান্ট নেটওয়ার্ক হলে থ্রু আউট দ্য কান্ট্রি এটাই ইন্ডিপেন্ডেন্টলি চলতে পারে। রোড ক্যান বি ইউজড বাই অল সর্টস অফ ভেহিকল, যে কোনো গাড়ি চলতে পারে, বুলক কার থেকে আরম্ভ করে সাইকেল, রিক্সা, সব। ইট রিকোয়ার্স এ রিলেটিভলি স্মল অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট ফর দ্য গভর্নমেন্ট, এটাতে সবচেয়ে কম পয়সা ইনভেস্ট করলে চলে। আর দ্য রোড নেটওয়ার্ক অ্যালোন ক্যান সার্ভ দ্য রিমোটেস্ট প্লেসেস অফ এ কান্ট্রি। রিমোট প্লেস যেগুলো, রিমোট মানে একদম দূর দূরান্তের গ্রামগুলোতে একমাত্র রোড ছাড়া অন্য কোনো কিছু দ্বারা সংযোগ স্থাপন সম্ভব না। যদি কেবল লাইন থাকে, যদি নেটওয়ার্ক থাকে, তাহলে মোবাইল দিয়ে শুধু যোগাযোগ করা যায়। আগে বলছিলাম বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি পার্বত্য এলাকাগুলোতে আগে এই যে কিছুদিন হলো মাত্র নেটওয়ার্ক দিয়েছে, এতদিন ওখানে নেটওয়ার্ক ছিল না, আগে টেলিফোনে হতো শুধু। রোড প্লে an important role to cultural, agricultural, enhancing the land value, defense of any country. এটা একটু আগে বলেছে কন্ট্রিবিউশন, সব মিলিয়ে এগুলো। তো এখানে একটা ছোট প্রশ্ন হতে পারে, হুইচ টাইপ অফ ট্রান্সপোর্টেশন মোড give you the maximum facility, or which one is the familiar to বা nearest to everyday life? তখন কোনটা হবে? আনসার কি? আরে বাবুরা সবাই তো ঘুমাচ্ছে দেখা যায়, ঘুম পেয়ে গেছে, আর আওয়াজ নেই। রোড স্যার, রোড। তারপর যদি বলে জাস্টিফাই ইউর আনসার, তখন কি বলবে? এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো বলতে হবে, আর অন্যগুলোর উদাহরণ তুলে আনতে হবে, কারণ এটাতে সময় বেশি, এটাতে খরচ বেশি, এটাতে রিস্ক বেশি, এটা রিমোট প্লেসে যেতে পারে না, অন্য তিনটা তো রিমোট প্লেসে যেতে পারে না। এই কারণেই এটাই এভরিডে লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট।
এবার আমরা আসলাম রোড ডেভেলপমেন্ট সৃষ্টির আগে থেকে বলবো না, আমাদের সিভিলাইজেশনের সাথে সাথে কিভাবে রোড ডেভেলপমেন্ট হলো, এটা সংক্ষিপ্ত ইতিহাস তুমি খান্নার বইতেও পাবে, এলআর কারিয়ারের বইতেও পাবে। তোমাদের এই দুইটা বই সংগ্রহ করতে বলেছি, আমি ওখান থেকেই এক আধটু উঠিয়েছি সংক্ষেপে, ভেরি ব্রিফলি। এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট মানে কি, অতীতে কি ছিল। এই যে আমি তোমাদের এই কথাটা রিপিট করেছি, দ্য ওল্ডেস্ট মোড অফ ট্রাভেল অবভিয়াসলি ওয়াজ অন দ্য ফুটপাথ, ঠিক কিনা? হ্যাঁ, এবং এটাকে বলা চলে ওল্ডেস্ট মোড অফ ট্রাভেল, না শুধু ওল্ডেস্ট ইনভেনশন বলা চলে, ওল্ডেস্ট ডিসকভারি বলতে পারে। কারণ মানুষ প্রথমেই একজনের সাথে আরেকজন যোগাযোগ করার প্রথম খুঁজেছিল একটা রোড, মানে রোড থাকলে আমি ওর কাছে যেতে পারবো। খাওয়ার চাইতেও আগে একজন একজনকে খুঁজেছিল। সেটা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তারা অবভিয়াসলি এই কথাটা বলতে পারে। অন্যান্য ধর্ম তো এরকম কিছু মিথ আছে। যাই হোক, আমরা প্রথম ফার্স্ট হার্ড সারফেস করা হয়েছিল মেসোপটেমিয়া। এটা ইতিহাস পড়েছে যারা, তারা জানো। অ্যাবাউট 3500 বিসি, অর্থাৎ আজ থেকে প্রায় 5500 বছর আগে। বিসি মানে কি? বিফোর খ্রিস্ট। হ্যাঁ, এটা প্রথম ইনভেনশন অফ হুইল করার পরে হার্ড সারফেস করেছে, কিন্তু এর আগে রোড ছিল। হার্ড সারফেস 5500 বছর আগে, এটা মেসোপটেমিয়াতে পাওয়া গেছে। আর ফার্স্ট রোড স্পেস হিসাবে পাওয়া গেছে 1900 বিসি, প্রায় 4000 বছর আগে। এটা আমাদের দেশে আশ্রয়ান এম্পায়ার। আশ্রয়ান এম্পায়ার মানে কি? আর্য জাতি যাদের বলা হতো তাদের সময় এরকম অথেন্টিক রেকর্ড আছে। তারপর এর অনেক পরে রোড হিসাবে লার্জ স্কেলে করা হয়েছে রোমান এম্পায়ারের সময়, রোম দেশে। এগুলো এখনো অনেক রোড আছে, এইরকম ঐতিহ্যের রোড রোমান রোড হিসাবে পরিচিত। তার মধ্যে এখনো একটা এপিয়ান ওয়ে নামে একটা রোড এখনো আছে, যেটা তৈরি হয়েছিল 312 বিসিতে। এটা আমি ফিগার 2.1 দেখিয়েছি, পরে আমি দেখাবো আবার। 312 তার মানে কি? এখন থেকে 2300 বছর আগে, প্রায় 2300 বছর আগে যে রোড করা হয়েছিল সেই রোড এখনো আছে। এই রোমান রোডের মধ্যে এপিয়ান ওয়ে একটা। কিন্তু তখন কনস্ট্রাকশন ওই দিনের তুলনায় কনস্ট্রাকশন কস্ট খুব বেশি ছিল, কারণ এখানে বড় বড় পাথর সংগ্রহ করতে হয়েছিল। এই পর্যন্ত 18th সেঞ্চুরি পর্যন্ত আর তেমন এভিডেন্স পাওয়া যায় নাই, মানে ওই বই হিসাবে, আমি তো পাওয়ার কথা না, প্রত্নতাত্ত্বিক হিসাবে আর তেমন এভিডেন্স নাই যে রোড নতুন ভাবে করা হয়েছে। রোমান রোডের পরে পিয়ারে ট্রেজেভিয়েট নামে 1716 থেকে 1796 যে বেঁচে ছিল, সে 1764 সালে an inspector general of road in France in 1764 তার একটা মেথড অফ কনস্ট্রাকশন দেখালো, অর্থাৎ রোমান রোড সেটা একটু পরিবর্তিত রূপ 1775 ডিউরিং দ্য রিজাইম অফ নেপোলিয়ন নাম সবাই শুনেছে। সম্রাট নেপোলিয়নের সময়ে একটা রোড করেছিল পিয়ারে ট্রেজেভিয়েট, সে ইন্সপেক্টর জেনারেল অফ ফ্রান্স
আমরা ফিগার 2.2 তে দেখিয়েছি, একটু দেখো ফিগার গুলো। এই যে 2.1 এ এটা ছিল 312 বিসিতে রোমান রোড, যেগুলো এপিয়ান ওই নামে পরিচিত আছে এখনো। কি ছিল? এই যে মাটি গর্ত করে এখানে বড় বড় পাথর দিয়েছে 2 লেয়ার, পাশে আরেকটা আরো বড় পাথর দিয়েছে, এটাকে পাশে যাতে রোড ভেঙে না যায়। তারপরে এর ভিতরে দিয়েছে লাইম কনক্রিট। তখন লাইম অ্যাভেলেবল ছিল, পাথরি চুনা যেগুলো বলা হয়, এগুলো অ্যাভেলেবল ছিল, ওগুলো ভেঙে পাথরের সাথে মিক্স করে এখানে লাইম কনক্রিট দিয়েছিল। এই যে এখানে ব্রোকেন স্টোন ইন লাইম মর্টার, এটা প্রায় 16 ইঞ্চি দিয়েছিল। এইবার তার উপরে হার্ড সারফেস করার জন্য বড় বড় পাথর বিছিয়ে দিয়েছে। আমরা এখন ব্রেক হিসাবে যে বিছাই, এরা বিছিয়েছে বড় বড় পাথর শোয়াইয়ে দিয়েছে। এটা ছিল রোমান রোড। এরকম কাজ করাতে এখন অনেক রোড ঠিক আছে বলছে। এরপরে পিয়ারের ট্রেজেগুয়েট, এই যে ট্রেজেগুয়েটস কনস্ট্রাকশন 1700 এরা পাথরগুলো শোয়াই দেয় নাই, নিচে বড় পাথর, তার উপরে একটু ছোট পাথর, তার উপরে একটা স্লোপ করে, এই যে এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা, একটা স্লোপ করে এই দিকে একটা সাইড ড্রেনে ফেলে দিয়েছে, পানি যাতে না জমে। কারণ পানি সবসময় রোডের পরম শত্রু বলা চলে। এই পানি জমে থাকলে রোড তাড়াতাড়ি ডিটোরিয়েট করে, নষ্ট হয়ে যায়। যে কারণে বৃষ্টি পড়লেই পানি যাতে তাড়াতাড়ি গড়ায় চলে যেতে পারে, সেই জন্যেই সাইড ড্রেন এবং একটা স্লোপ রাখা হয়েছে। এখানে কিন্তু ওইরকম কোনো স্লোপ নাই। রোমান রোডে স্লোপ আছে কি? হ্যালো, না নাই না, এটা পরিবর্তিত রূপ হচ্ছে। দুই দিকে একটা হচ্ছে স্লোপ দিয়েছে, আর একটা হচ্ছে ওই পাথরগুলো খাড়া করে মোটা বড়গুলো নিচে, তার উপর আর একটু ছোট, তার উপর আরো ছোট। এবার এরপরে কি ডেভেলপমেন্ট হলো? এবার টেলফোর্ট নামে আরেকজন সিভিল ইঞ্জিনিয়ার, সে 19th সেঞ্চুরিতে অর্থাৎ 1800 কত সনে এটাকে আরেকটু ডেভেলপ করেছে। এটা ফিগার 2.3 তে দেখানো হচ্ছে। এইটা দেখো কি ডেভেলপ করেছে। সে ওর মতো দিয়েছে, ওর মতো স্লোপও রেখেছে, কিন্তু এই পাশে এই পাথরটা সে পাথর হিসেবে না দিয়ে এখানে একটা লাইম মর্টারের একটা শক্ত ইয়ে বানিয়ে দিয়েছে, লাইম কনক্রিট যাকে বলা হয়। তোমরা সেকেন্ড ইয়ারে পড়েছো। এইবার জন ম্যাকআডাম এর পরে আরো কিছু পরে 1827 এ একটা নিউ কনসেপ্ট দিয়েছে। নিউ কনসেপ্ট কি? ওদের মতো স্লোপ সব ঠিক রেখেছে, কিন্তু পাথর খাড়া করে দেয় না, সে ভেঙে ইউনিফর্ম মিক্স করে দিয়েছে। প্লাস উপরে যে স্লোপ থাকবে, সে নিচ থেকে নিচের মাটি থেকে একই স্লোপ মেনটেন করে আসছে। কেন করলো সে? কারণ নিচে পানি ঢুকলে পানিগুলো বের হইতো না আগে, উপরের পানি চলে যেত, কিন্তু ভিতরের পানিগুলো আর যেত না, তাতে রোড তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত। এখন সে ভাবছে না, এই পানিও ভিতরের পানিও চলে গেলে রোড অনেকদিন বেশি টিকবে। এই জন্যই নিচেও সে স্লোপ রেখে ওই পানি চলে যাওয়ার ব্যবস্থা করছে। এই জন্যই ম্যাকআডামের নাম অনুসারে এখনো WBM বলে এখনো প্রচলিত আছে, যদিও একটা মডিফাইড ফর্ম। এর নিউ কনসেপ্টটা একদম বিশ্বব্যাপী পপুলার হয়ে গেল, ফার এন্ড ওয়াইড। This is the first method based on scientific thinking, মানে বিজ্ঞানসম্মতভাবে এই চিন্তা করেছিল বলে এটা সবার কাছে পপুলার হয়ে গেল এবং দেশে বিদেশে এটা ব্যবহার শুরু হয়ে গেল। এইখান থেকেই নাম হলো ওয়াটার বাউন্ড ম্যাকআডাম। এরপর থেকে ওয়াটার ম্যাকআডাম ইউজ হচ্ছে। তোমরা যারা একটুও নাম শুনে থেকেছ
তারা নিশ্চয়ই ওয়াটার বাউন্ড ম্যাকাডাম কি নাম শুনতে পেয়েছে। এটা হচ্ছে অ্যাগ্রিগেট গুলোকে, বাইন্ডিং ম্যাটেরিয়াল, এই যে ফাইন অ্যাগ্রিগেট গুলোকে ওয়াটার দিয়ে বাইন্ডিং করা, তার নাম হচ্ছে ওয়াটার বাউন্ড ম্যাকাডাম। আমরা এই যে জন ম্যাকাডামের চিত্রটা আমরা 2.4 এ দেখতে পারি। এই যে দেখো 2.4 এ, আর এটা ছিল টেলফোর্ড। টেলফোর্ডের কনস্ট্রাকশন ভিন্ন কিছু ছিল না, শুধু এখানে বড় বড় পাথর আগের মতোই, স্লোপও ঠিক আছে, পাশে একটা ইয়ে দিল, আর পাশে কিছুই দেয় নাই, কারণ ভিতরে পানি ঢুকলে এই যে নিচ থেকে তোমরা দেখতে পাচ্ছ উপরে যে স্লোপ, নিচেও একই স্লোপ, কিন্তু এখানে স্লোপ ছিল না। এর আগে যতগুলো হয়েছে নিচে ফ্ল্যাট, নিচে ফ্ল্যাট হলে পানিগুলো আটকে যেত, ভিতরের পানিগুলো। এখন ভিতরে পানি আটকায় না। কেন আটকাবে না? পানি ভিতরে ঢুকলো, এগুলো স্লোলি গড়াইয়ে এই পাশে চলে যায়, পার্কুলেশন করে। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাকাডামস কনস্ট্রাকশন। এরপর হচ্ছে শিট অ্যাসফল্ট। শিট অ্যাসফল্ট, তারপর আমি আগে ওখানে শেষ করি। এই যে ওয়াটার বাউন্ড ম্যাকাডামের পর টার ম্যাকাডাম, ওয়াটার যেভাবে ইউজ হতো টারও একইভাবে ইউজ করা হয়। শিট অ্যাসফল্ট, শিট অ্যাসফল্ট হচ্ছে একটা স্যান্ড লেয়ার, আর কিছু না, বিটুমেন দিয়ে। আগেকার দিনে অর্থাৎ এই যে 1907-এ বিটুমেনকে বিথুলিটিক পেভমেন্ট বলা হতো। বিটুমেন দিয়ে করলে এই যে বিথুলিটিক পেভমেন্ট। শুধু বালি দিয়ে যখন করেছিল তখন এর নাম ছিল শিট অ্যাসফল্ট। মোটা বালি সংগ্রহ করে মিক্স করে দেওয়া হতো, আর যখন কিছু কনক্রিট সহ মিক্স করে দিয়েছে তখন এর নাম হয়ে গেছে বিথুলিটিক পেভমেন্ট। এখানে এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শিট অ্যাসফল্ট। এই যে বাইন্ডার কোর্স, আর উপরে দিয়েছে অ্যাসফল্ট এন্ড স্যান্ড, এই জন্য এর নাম হচ্ছে শিট অ্যাসফল্ট। একটা পাতলা শিটের মতো 1/2 ইঞ্চ থেকে 1 ইঞ্চ এর, এই যে সরি 1/4 ইঞ্চ থেকে 2 ইঞ্চের একটা লেয়ার দেওয়া হতো বিটুমেনের সাথে, তখন এটার নাম এই জন্য শিট অ্যাসফল্ট বলা হয়। আর এটা হচ্ছে ফ্লেক্সিবল পেভমেন্ট। বর্তমান দিনে অনেক ধরনের পেভমেন্ট ইউজ হয়, মিক্সড পেভমেন্ট, কম্পোজিট পেভমেন্ট, কিন্তু বেশি ইউজ হয় ফ্লেক্সিবল পেভমেন্ট, আর তার চেয়ে কম ইউজ হয় রিজিড পেভমেন্ট। এর মধ্যে বর্তমান দিনের মধ্যে একটা ফিগার হচ্ছে এটা, আমি একটা সেকশন আঁকলাম, তোমরা দেখতে পাচ্ছ। কম্প্যাক্টেড সাবগ্রেড সবার নিচেরটা। কম্প্যাক্টেড মানে কি কেউ বলতে পারো? কম্প্যাক্টেড মানে কি? আরে কম্প্যাক্টেড মানে আমরা কম্প্যাকশন বলি না, দুর্মুজ করা, বিভিন্ন হ্যামার দিয়ে শক্ত করা, এটাকে কম্প্যাকশন বলা হয়। আজকাল রোলার দিয়ে করা হয়। তোমরা পথে ঘাটে যেখানে কনস্ট্রাকশন হচ্ছে রোলার দেখো নি, রোলার দিয়ে চেপে দিলে এটাকে কম্প্যাকশন বলা হয়। এই কম্প্যাকশন করলে কম্প্যাক্টেড সাবগ্রেড, এটা মানে মাটিকে প্রথম যেখানে আমরা রোড করব প্রথম করে নিচের অংশটাকে, মাটি যেখানে সাব বলা হয়, সাবগ্রেডটাকে শক্ত করা হয়। এর উপর হচ্ছে সাববেস, এটা একটা লেয়ার ফ্লেক্সিবল পেভমেন্টের। প্রথমে মাটি যেটা আছে এটা শক্ত করতে হবে স্লোপ দিয়ে, উপরে যে স্লোপ থাকবে নিচ থেকে একই স্লোপ মেনটেন করতে হবে। এটা কিন্তু ওই যে ম্যাডাম বলে গেছে, ওখান থেকে সাইন্টিফিক কনসেপ্ট আসছে, নিচে স্লোপ একই থাকবে। তারপর সাববেস একটা লেয়ার, মানে একটা ম্যাটেরিয়ালে দিতে হবে, তার ভালো ম্যাটেরিয়াল বেস কোর্সে দিতে হবে, তার সাথে ভালো বাইন্ডার কোর্সে দিতে হবে, তারপর উইয়ারিং কোর্স সে দিতে হবে, এরপর সিল কোট। এটা হচ্ছে ফ্লেক্সিবল পেভমেন্টের একটা সেকশন, এটা আমি হাতে লিখেছি। এখানে আবার 3টা কোট আছে, প্রাইম কোট, ট্যাগ কোট, সিল কোট। এগুলো আমরা পরে আবার ডিটেলস বলবো। পরে বলতে
এই কোর্সে তেমন নাই, কিন্তু তারপরের কোর্সে ফোর্থ ইয়ারে এগুলো ডিটেলস বলতে হয়, এগুলো সিলেবাসে আছে। আবার এখন বুঝতে না পারলে কোয়েশ্চেন করতে পারো। আমাদের সময় এখনো 1 ঘন্টা পার হয়নি, তারপরেও আমি চেষ্টা করে যাচ্ছি আর কিছুক্ষণ আলাপ করার জন্য। কি আর আগাবো না আর পরে? এই যে প্রেজেন্ট, স্যার আজকে আপাতত এটুক থাক স্যার। জি স্যার, আজকে এই পর্যন্তই থাক স্যার। আচ্ছা এই প্রেজেন্টটা শেষ করি। প্রেজেন্ট মানে কি? বর্তমান দিনে। আমরা তো অতীতে কি হয়েছিল এতক্ষণ বলেছি, বর্তমান দিনে কি হয়। এই ফ্লেক্সিবল পেমেন্ট আর রিজিড পেমেন্ট দুটো বেশি হয় বলছিলাম। আর ফ্লেক্সিবল পেমেন্টে আরেক নাম হচ্ছে কি বিটুমিনাস কনক্রিট রোড, রিজিড পেমেন্টের আরেকটা নাম হচ্ছে সিমেন্ট কনক্রিট রোড। আর এখানে বিটুমেন থাকে, বিটুমেন মানে ওই যে তোমরা রাস্তায় কালো কালো পিস দেখেছো না, এই যে বছর 2 আগে আমাদের এখানে যে রোড হলো করছে না ওরা রোলার দিয়ে, এটা হচ্ছে বিটুমিনাস কনক্রিট। আর যেখানে সিমেন্ট ব্যবহার করবে সেটা হচ্ছে রিজিড পেমেন্ট বা সিমেন্ট কনক্রিট রোড। তাহলে এই সমস্ত এই রোডে সিমেন্ট কনক্রিট রোডে বাইন্ডিং ম্যাটেরিয়াল কি বলতো? অর্থাৎ অ্যাগ্রিগেট দিয়েই হবে সবগুলো। এই অ্যাগ্রিগেট গুলোকে বাইন্ডিং করবে কে? রিজিড পেমেন্ট, সিমেন্ট। গুড। আর এখানে ফ্লেক্সিবল পেমেন্টে বাইন্ডিং করবে কে? স্যার বিটুমিন। বিটুমেন, বিটুমিনাস ম্যাটেরিয়াল। তবে এর যদি একদম নাউন হিসাবে ইউজ করতে চাও বিটুমেন, MEN। এখানে ফ্লেক্সিবল মানে এটা লোড আসলে একটু ফ্লেক্সিবল হবে, লোড চলে গেলে আবার আগের জায়গায় ফিরে আসবে, এটাই এই জন্য ফ্লেক্সিবল। আর এরা রিজিড, লোড আসলো এরা যে রিজিড এইদিক সেদিক আর চেঞ্জ হবে না। এখানে পুরো এরিয়া মিলে লোড নেবে আর এখানে ট্রান্সফার করবে, গ্রেন টু গ্রেন ট্রান্সফার করবে। ঠিক আছে, এটাই পার্থক্য। আমি এর আগে ছবিটা দেখালাম ফ্লেক্সিবল পেমেন্টের এক লেয়ার বাই লেয়ার, এগুলো মনে রাখতে হবে, একটার পর একটা বলতে হয়। নিচে কম্প্যাক্টেড লেয়ার, তার উপরে সাব বেস, তার উপরে বেস, তার উপরে বাইন্ডার কোর্স, এগুলো লেয়ার। আবার এগুলো আছে প্রাইম কোট, এই বাইন্ডার কোর্স দেওয়ার পরে ট্যাগ কোট, তার উপরে সবার উপরে সিল কোট, একদম সবার উপরে এটা হচ্ছে উইয়ারিং কোর্স বা সারফেস কোর্স বলা হয়। এটা ফ্লেক্সিবল পেমেন্ট। এবার রিজিড পেমেন্ট যে বললাম আর একটা, তার চেহারা কিরকম? এই যে তার চেহারা হচ্ছে এটা, এটাও একই, নিচে একই থাকবে। কম্প্যাক্টেড সাবগ্রেড, সাবগ্রেড মানে কি? ওই জায়গায় যে মাটি আছে সয়েলটাকে সাবগ্রেড বলা হয়। যে জায়গায় রাস্তা হবে সেই জায়গায় যে সয়েল আছে তাকে কম্প্যাকশন করা, দুর্মুস করা, রোলার দিয়ে শক্ত করা, এটাকে কম্প্যাক্টেড বলা হয়। আর তার উপরে একটা লেয়ার থাকবে, তার নাম হচ্ছে বেস কোর্স। এখানে কোনো কোট ফোট নাই, এই বেস কোর্সের উপরে একটা সিমেন্ট, আমরা যেমন স্ল্যাব তৈরি করি তার ইয়ার তোমরা স্ল্যাব ডিজাইন পড়েছো না, বিম ডিজাইন পড়েছো না, এখানে স্ল্যাবের মতো একটা ডিজাইন করে কত থিকনেস হবে দিতে হয়, এটাই হচ্ছে রিজিড পেমেন্ট। তাহলে আমরা এতটুকু পড়লাম আজকে, ওরা আরো অনেক পিছিয়ে থাকলে আর কি, এগুলো আমরা আগামী দিন পড়ব। এখান থেকে আমরা শুধু হিস্ট্রিটা জানলাম। কিসের হিস্ট্রি? রোড ডেভেলপমেন্টের হিস্ট্রি। আগে কি ছিল, বর্তমানে কি, শুধু এই দুইটা জিনিস জানলাম, এর বেশি কিছু জানতে পারিনি স্যার। এর আগে যেগুলো জেনেছি সেগুলো হচ্ছে রোডের ক্যারেক্টারিস্টিক্স। বলো স্যার, আমরা ইমেইলে কোনো স্যার লেকচার ম্যাটেরিয়াল পাই নাই স্যার। সেকশন বি কে জিজ্ঞেস করো, জিজ্ঞেস করে আমাকে জানাইও। আমি প্রথম ক্লাস আর এই ক্লাস, এই দুইটা তোমাদের পাঠানো হবে। তাহলে জি স্যার। ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ফরমে পাঠানো হবে যদি না পেয়ে থাকো। কাকে পাঠাবো তার নাম জানাবে, ইমেইল অ্যাড্রেস সহ। এইখান থেকে এখানে আমি এখান থেকেও পাঠাতে পারি,
ক্লাসরুম মাধ্যমে, তাই না? ক্লাস ওয়ার্ক হিসেবে পাঠাতে পারি, তখন জি স্যার, সবাই এসে ক্লাসরুমে পাঠাতে পারেন। হ্যাঁ, তাহলে আগামী দিন হবে। আজকে তো আর সময় তেমন নাই, আমি ভুলে গেছি আসলেই। আমি ফ্রি ছিলাম এখানে, আমি সেই 2টা থেকে ফ্রি বসে আছি, অথচ আমি ভুলে গেছি। তোমাদের সিলেবাসে অনেকে পিছিয়ে আছে। যাই হোক, টাইম করে নাও, ওইগুলো শেষ করতে হবে, ওদের সমতলে যেতে হবে। ঠিক আছে, আজকের জন্য এখানে শেষ।